ওরে যখন হাতে দিয়েছে চাটিয়ে যা মিঠিয়ে পাইছে, ঠোঁট ঠোঁট মাখাই নিয়েছে, মেম যাই ওই ঠোঁটে চাটা দিয়েছে, হাসিয়ে পড়ে। ওকে চাটা চাটি স্বভাব আছে, তা জানো? জানি নাকি, বিদেশে গেছো এখনো? একে চাটা চাটিয়ে চুমো খাওয়া তো করোনায় বন্ধ করেছে। দেখলি খালি ওরা চুমো খায়, দেখা হবে অমনি। এই চুমো খাওয়া বন্ধ হয়েছে করোনার টিয়ে। মাইরি করোনারটা ভালো কাজ করি তুই গেছে। প্রেমিকের যদি হয় করোনা, প্রেমিকা বলে কাছে এসো না, দূরে সরো না, চুমুয়া খাওয়া লাগবে না রে। ওরে এত করে বললাম যে ভাবের পাগল আর ওই বিসি পাগল এক না। ও বোঝে না, মেডিকেল সায়েন্স শিখাচ্ছে। যেখানে বিজ্ঞান শেষ হয়ে যায়, বিজ্ঞানের পরিধি যেখানে শেষ, সেখানে পাগলদের প্রবেশ। উমা সরকার গান গাইতো, আপনারা শুনেছেন কিনা? একটা মহিলা কবি ছিলেন, ওর জীবনে সন্তানাদি হয় নাই। ওর স্বামীর নাম ছিল রঞ্জিত মজুমদার না? তা আমি মা বলে ডাকতাম, খুব ভালোবাসতাম। তা রঞ্জিতা রুমা এসে আমার পাশে কেঁদে ফেললো যে আমরা এই পরিস্থিতি, ওর তো শরীর ভালো না, সন্তানাদিও হলো না। আমি বললাম চলুন কল্যাণী কার্নিভাল নার্সিংহোমে, ওখানে নিয়ে যাই। বড়দা আছে, মেজদা আছে, ছোটদা আছে, সবাই কিন্তু এস কে রায়, সুধীর কুমার রায়, সুধাংশু কুমার রায়, এরকম, হ্যাঁ, এস কে রায়। তা নিয়ে গিয়ে ওখানে আল্ট্রাসনোগ্রাফি করে দেখা গেল, অনেক দিন আগের কথা বলছি, কিন্তু ধরুন 35 বছর আগের কথা হবে। তখন আল্ট্রাসনোগ্রাফি সব জায়গায় ছিল না। আমি পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়, আমার গুরুদেব, তাকে আল্ট্রাসনোগ্রাফি করবার জন্য আমি মিন্টু পার্কে নিয়ে গেছিলাম। এদিক কি কোনো জায়গা ছিল না, মিন্টু পার্কে এক জায়গা হতো কলকাতা। তা আল্ট্রাসনোগ্রাফি করে ধরা পড়লো জরায়ুর মধ্যে টিউমার, যে কারণে সন্তান পাই নাই। তো বললো 14,000 টাকা খরচা হবে। ওরা বললো আমাদের কাছে 1400 টাকাও নাই। আমি বললাম যদি কোনো গোসাই পাগল পাওয়া যায়, তাদের বাক্যে অনেক কিছু হয়। তা আমার গান আছে চকবাজার কাল নাই, আমি আর নারায়ণদা গান গাবো, তোমরা দুইজন যেও। আমার গান হলে গঙ্গার এপারে নৃসিংহপুর, ওখানে মণি গোসাইয়ের আশ্রম আছে, গোসাই থাকলে যাবিনে চলে। ওনার সঙ্গে খুব অন্তরঙ্গ ভাব ছিল, খুব গালাগালি করতো। সত্যি সত্যি আমি আসরে গেলাম, গিয়ে দেখি সামনে একেবারে ঘটের মতো বসে রয়েছে। গান টান শুনিয়ে যাই, একটা কাপড়ের দোকানে উনি বসলেন পাশে। তা আমি গিয়ে উমা আর রঞ্জিতরে নিয়ে বললাম, পাগল এই তোহরই কথা কয়, গান টান গায়, এর জরা উঠে টিউমার হয়েছে, তুমি একটা কিছু বলে দাও। আমার এমন গালাগালি দিয়ে কয়, গালাগালি দিয়ে তোর আমি দেবো না, হালাই এই করে উকিল চলে, হ্যাঁ ওকলাতি করবার আইছস, যার যার কথা হ্যার কইতে হয়। বরিশালের মানুষ তো। তখন আমি চোখের ইশারা দিলাম, আমার কথাই কাজ হবে না। ওরা দুইজন পাও জড়ায় ধরে কেঁদে পড়ল আমাদের বাসা। তখন কানে কানে কি যেন কইয়ে দিল, এটা পাতা খাতি করো। কিসের পাতা? বলে প্রত্যেক দিন খালি পেটে 1 মাস খাই, যা যা, এ জায়গা দাঁড়াবি না, পিছনের দিক আর তাকাবি না। ওই 1 মাস খাবার পরে আবার নিয়ে গেলাম কার্নিভাল নার্সিংহোমে মেজদার ধারে। আল্ট্রাসনোগ্রাফি করে দেখে তাই ভিতরে আর সেই টিউমার নাই। আমারে বলতেছে
কোন জায়গার থেকে অপারেশন করিস? আমি বললাম ওই মণি পাগলার যে নার্সিংহোম, সেই জায়গার থেকে। ওনার বাক্য নার্সিংহোমে কাজ হয়েছে। পাগল বিজয় সরকার আসরে গান গাচ্ছে। 65 বছরের এক বুড়ি তারক ঘোষার ভূমিকায় গান গাচ্ছে। পাও জড়ায় ধরে বলছে, বাবা জীবনে মা ডাক শুনতে পারলাম না, ছেলে মেয়ে হয় নাই। উনি চোখ বুঝিয়ে গান গাচ্ছিলেন। কয়, মা আগামী বছর তোমার ছেলে কোলে নিয়ে গান গাবো এই জায়গায়। সবাই ভাবতেছে কয় কি, 65 বছরের বুড়ি কি কইয়ে ফেললো সরকার মশাই। উনি চোখ মিলে তাকাই দেখে, হায় হায়, এ বুড়ির তো আর সন্তান ধারণ ক্ষমতা নেই, যৌবনের জোয়ার তো অনেক আগে বন্ধ হয়ে গেছে। তখন দাঁড়ায় বললেন, আজকে বিজয় সরকার বলে নাই, কবি রসরাজ তারক সরকারের ভূমিকায় যখন এই মুখ দিয়ে বেরিয়ে গেছে, বাবা হরি সাহেব, বাবা গুরু সাহেবের কৃপায় অসাধ্য সাধন হয়। কারণ হরিবর সরকার মায়ের পেটে মেয়ে হয়ে জন্ম নিয়েছিল। হরিচাঁদ ঠাকুরের কাছে যখন গেল, কয় এখন নিয়ে আইছিস খেয়াল, তো মাইয়ে হয়ে গেছে ভিতরে, তাই দেরি করতে হবে আরো 3 মাস। 3 মাস দেরি করতে পারবি তো? আরো 3 মাস বেশি বয়ে নিতে হবে। 3 মাসের ভিতরে ঠিক করে দিচ্ছি, ভিতরে ছেলে হয়ে জন্মাবে না। সেই হরিবর সরকার বাবা হরিচাঁদের কৃপায় যখন মেয়ে থেকে ছেলে হলো গর্ভের ভিতর, আজ তারক গোসাইয়ের ভূমিকায়, তারক তোমার বাক্য তুমি রক্ষা করো। সত্যি সত্যি সেই বুড়ির গর্ভের সন্তান এলো, সন্তান হলো। পরের বছর পাগল বিজয় সরকার কোলে নিয়ে গান গেল। সেই তাগে বাড়ি হচ্ছে বনগা, এই যে আরে না না, ওটা সুভাষপল্লী কয় না, ওটা হচ্ছে ওই যে শিকদার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা ঢুকেছে না, শিকদার পল্লী গেছে, রেলগেটটা একটু কমবে। রেলগেটটা পার হয়ে গিয়েই দেখবেন বাউদিকে একটা রাস্তা ঢুকেছে, একটা সোজা গেছে। 2-3টে বাড়ি পরেই উনি রেলের অফিসার ছিলেন, অ্যাকাউন্টস অফিসার। সেই বিজয় সরকারের আশীর্বাদের ছেলে পাগল বিজয়। আর তুমি যে পাগলদের কথা কও, কি কও আমি তো কিছু বুঝি না। লাফাই গেলে তো ব্যাঙের মতো কম না। একজন তাল নিয়ে মাঠে যেয়ে তাল দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, আর একটা দাঁড় কাক খেজুর গাছে বসে ওই দিক তাকাচ্ছে আর ভাবতেছে, কারণ তালের রং আর মালের রং তো এক, গু আর তাল একরকম না, একটু পেড়ে পেড়ে গু আর ওই তাল একরকম না। কাউয়া ভাবতেছে আমরাও গু দিয়ে খাই, আর এই লোকটাও গু দিয়ে রুটি খাচ্ছে খেয়াল। এ তো আমার সমান কাউয়া মার্কা মানুষ। উনি যেমন কয় আর কি, ওনার বিছিয়া পাগল বানাইছে বিছুয়ারণ রে। ওই ভদ্রলোকে কাকের দিক তাকাই কয়, ও কাউয়া যা ভাবিস তা না, আমি তাল দিয়ে মাখাইছি, গু না, বুঝলে কাউয়া? তাল দিয়ে মাখায় যারা ভাবের পাগল হয়। আর তুমি যে পাগলের কথা টথা করিয়ে টলিয়ে, ওই পাগল না এরা। ওই পাগল কি আর হরি বলে কাঁদবে? ওই পাগল কি আর সর্বানন্দময় হয়? এই জন্য সবার সাথে সবার মিল দেওয়া উচিত। এক বান্দরের গল্প কইছে, তার বলে মাল মশলা পড়ে সব চেঁচিয়ে গেছে। কেন? সে বেশি ঘষাঘষি করেছে। তা ঘষাঘষি আমি করেছি, ঘষাঘষি তো তুমি এতক্ষণ বসে করলে, তোমার তা সামাল রাখো, চেঁচা হয়ে যাবে না কোনো সময় বাচ্চা, ঠিক পাবেন। তারপর আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি পারি। আমি ওই ধরনের মানুষ না, তা খালি আমার একটু কইও কইও। ওই দেবু বাবুও তাই কইছে, ঘরে রে কয় কয় আপনি ভালো আলোচনা করেছেন, এবার একটু হাসান। কন দিদেই মানে রস তো আর এক প্রকারের না, রস তো বিভিন্ন প্রকারের আছে না, কাঁচা রস, পাকা রস। শোনো ভালো করে শোনো, এক সাহেব আর মেয়ে মাইছে বাংলায়। তা সাহেব তেমন ওই ফল টল খায় না, তো
এক ফলের দোকানে গেছে, এখন আপেল ফল কিনে খাইছে, তা পাশে আর একজন ওই মধু নিয়ে আইছে, এই চাক্কাটা মধু, চাক্কাটা মধু। সাহেব জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দিস? দোকানদার বলছে, দিস ইজ হানি। হানি, হানি। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। একটু আমাকে দিয়ে দাও, গিভ মি সাম হানি, গিভ মি সাম হানি। একটু একটু বাংলা শিখেছি তো, আমাকে একটু মধু দেব, আমি খাবি। ওরে যখন হাতে দিয়েছে চাটিয়ে যা মিঠিয়ে পাইছে, ঠোঁট ঠোঁট মাখাই নিয়েছে, মেম যাই ওই ঠোঁটে চাটা দিয়েছে। হাসিয়ে পড়ে, ওকে চাটা চাটি স্বভাব আছে, তা জানো? জানি নাকি, বিদেশে গেছো এখনো? একে চাটা চাটিয়ে চুমো খাওয়া তো করোনায় বন্ধ করেছে। দেখলি খালি ওরা চুমো খায়, দেখা হবে অমনি। এই চুমো খাওয়া বন্ধ হয়েছে করোনার টিয়ে, মাইরি করোনা একটা ভালো কাজ করি তুই গেছে। প্রেমিকের যদি হয় করোনা, প্রেমিকা বলে কাছে এসো না, দূরে সরো না, চুমো খাওয়া লাগবে না। কি না ওইরকম হাসে, হাসা বলে হাসি, এই নিয়ে হাসাহাসি করে, হাসাহাসি। এখন ওই মিঠিয়ে পাইয়া ও কয় ডাক দিয়ে, হোয়ার ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? এ যে মিষ্টি মধু আমাকে খাওয়ালি, এ পাওয়ার হাউস কোথায় আছে একটু বলে দেব। আরে যে লোক মধুওয়ালা ভাবতেছে, শালা আমার ব্যবসা মারবা, তোরে কামড় খাওয়াবো। প্লিজ কাম হেয়ার। নিয়ে গেছে এক আম গাছে, চা কইছে, মধুর চাক। ও দেখাই করছে, দেয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি, প্লিজ সি। ওইটা হচ্ছে পাওয়ার হাউস। এই নাও, কাশি এনে দিয়েছে, গামলা এনে দিয়েছে, যাও গাছে উঠে কাটো গিয়ে। কাটলি গামলায় পড়বে নে, নিং লইয়ে বোতল করে খাইয়ে নে, কিন্তু প্রথম যে ধুমো দিয়ে পোকা উড়োতে হবে তার কয় নাই। মানে সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম। কাছতে নিয়ে আস্তে আস্তে মেম গাছে উঠিছে, আর সাহেব গামলা নিয়ে তলায় রয়েছে, মধু পড়বে। যেই মেম ধারে ধারে গেছে আর পোকা পাখনা উঁচু করতেছে, ওরা কেবল বিহারের আইছে, বিহারি পোকা। এক পোকা আর এক পোকারে কয়, হে कौन है? साला मुझे मरने के लिए हमारा पास आ रहा है, कौन है? বুঝেছ, বুঝতে পারছ? এইবার যেই কাশি দিয়ে পোষ কেবল বাদাইছে, 2-3 কুড়ি উড়িয়ে যাই ওর গায়ে পড়ি, এমন কসম দিচ্ছে মধুর চাকার কাটবে কি? ওরা তো স্নান করে না, শরীর কড়া কড়া, শরীরের পেশাব কেমন হয়? এটা আমার এসব ভালো লাগে না, লজ্জা করে ছাতা। ওই মেম সে মধু কাটার আগে নিজের মধু ছাড়িয়ে দিয়েছে, করে গামলায় পড়তেছে রে বলাই, যত কামড়াচ্ছে তত তত পড়তেছে। সাহেব মনে মনে ভাবে, তাই ও নামিয়ে আসলি পাই কিনা পাই, আমি আগে এক গালিও খাই। বলতে যে উঠোইয়ে গালে দেশে রে ভাই, একটুও মিটে নেই, নোমটা শ্যামটা গন্ধ করছে। কে ভাই শালা, এ মধু তো মিষ্টিই লাগে না। কয়ে মধু এখনো পাকে নাই, কাঁচা মধু খা শালা। রস তো আর এক প্রকারের না। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে কেমন, সত্যি মাইরি। তোমরা খালি হাসপানে আর তোমরা বাড়ি যে আমার বন্ধ করবেন। তারপরে এই লোকটা কি লোকে, সে মেমের ফেসাপের গল্প কইছে, স্বপ্নে মনে পড়লেও হাসিয়ে উঠবা, খালি দেখবা ওই যে চান চান করে পড়তেছে। আর কয় রাধে রাধে, কি সুন্দর নাম। ওই করিয়ে যা গোসাইয়া করতেছে আজকাল, রাধে রাধে কইয়া।
হ্যাঁ রে বাবা, ওইসব বেভিচার মতুয়ার বাজারে কখনো সমর্থন করে না, বুঝলে? রাধে রাধে নামটা তো ভালো, কিন্তু গোসাইরে যে রাধা জোগাড় করে নিয়ে নিয়ে করে বেড়ানো, তাতে কি হবে? শাখাও নাই, সিন্দুরও নাই, একটার পিছনে 3-4 জন রাধা আছে না? কি মিথ্যে কথা কইছি? কি কবরে দাদা, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। বাড়ি এক মশারির মধ্যে শোয়াই দেখবেন, রাত বরিয়ে নড়বে। রাধা বেরোয় যাবে নি, বুঝলে? যদি নারী লাগে বলি তোমার পুরো ভাগে, তাহলে কেন বৈষ্ণব মহলে এই বেভিচারী মত বলতে পারবা? মতুয়ার বাজারে নাই, ধরো একখান গান গাইয়ে একে বাড়ি পাঠাই। হরি বল। অমন ময়না রে দিন ফুরালো হরি কথা, দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে সে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, সময় আছে। আমার হেন মনে লয় এই বইটা নিজের ধরে ধরে দিয়ে দিলে ভালো হয়। আমি 2 জনকে দিছি, আমি অসীম সরকার, তাদের সন্তান হয়েছে। আগে তারা ওই আশ্রয় পাত্রী করে নিয়েছিল, আমি বলে তাদের শাখা সিন্দুর দিয়ে বিয়ে দিয়ে আমি বললাম এগুলো করো না, এটা একটা মত আছে চৈতন্য চরিতামৃতে, কিন্তু সেটা তোমরা পারবা না।
চৈতন্য চরিতামৃতে লেখা আছে, প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহারি বদন। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। অর্থাৎ তুমিও প্রকৃতি আমিও প্রকৃতি, দুইজনার একই গতি, আমাদের পতি কৃষ্ণ জগৎপতি। নারীর নারীত্ব যাবে, পুরুষ পুরুষত্ব যাবে, আত্মার জগতে গিয়ে পরমাত্মার সন্ধান করবে। এটা কি সোজা কথা নাকি? কলিযুগে এটা সম্ভব না। এই জন্যে মার্কণ্ডেয় পুরাণে বলেছে, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। কলিতে আদর্শ গার্হস্থ ধর্মই শ্রেষ্ঠ। আপনারা কেউ কিছু মনে করবেন না। এদিকে ভারতবর্ষের বিশেষ একটা সম্প্রদায়, তারা একাধিক বিবাহ করে, যাদের 4টে বিয়ে ফরজ, গন্ডায় গন্ডায় সন্তান জন্ম দিয়ে বড় মুখ নিয়ে বলবে, আমরা সংখ্যালঘু থাকবো না, আমরা ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠতা লাভ করব। আর তোমরা বৈরাগীরা তোমাকে হরে কৃষ্ণ বৃন্দাবনে যাও, তাহলে আর হিন্দু খুঁজে পাওয়া যাবে না কয়েকদিন পরে। কি খারাপ কথা কইছি? সংখ্যালঘু তো হয়ে যাচ্ছ, তাহলে যারা সংখ্যা গুরু হবে তারাই তো ভারতবর্ষ দখল করবে। আর বৈরাগীরা কয় হরে কৃষ্ণ হরে, আমার গতি যেন বলে চলো বৃন্দাবনে যাব সরি না। আমার হরিচাঁদের মতবাদী ঠিক আছে। চৈতন্য মহাপ্রভুও কাউকে সন্ন্যাস নিতে বলেনি, নিজে সন্ন্যাসী হয়েছিলেন সন্ন্যাসীদের ধরবার জন্য, প্রেম ভক্তি দেবার জন্য। চৈতন্য মহাপ্রভুর যত ভক্ত সবাই সংসারী, শিবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, তার 8টা ছেলে। বুঝেছেন কি বলছি? ও বৈষ্ণব বৈরাগী, তোমার বাস আনবে না কেটা ঠিক পাইছি? এক বুড়ো 60-70 বছর বয়স বাস কাটতে গেছে, ছোট বাস কাটার পরেও কুঞ্চিতি জড়ায় পড়ে, টানিয়ে বের করতে হয়, কি বল লাগে গায়ে, ঠিক কইছি না? তো গোড়া কাটিছে 5টা, একটাও বের করতে পারে না। ওই বল ওই বুড়ো পাবে কোন জায়গায়? রাগ করে দাও দিয়া পরে দাও ধরে বাড়ি গেছে, আজকে বুড়িরই কাটিয়ে 2 ভাগ করে ফেলবো। আমার যৌবন বয়সে কত বল ছিল, ওই বুড়িরে বাড়ি আনার পরে আমার বল হরণ হয়ে গেল। যেই বাড়ি গেছে, বুড়ি মুখ দেখে ঠিক পাইছে, বুড়োর মুখ আজকে অগ্নিসম হয়ে গেছে। বুড়ি দাঁড়ে দাঁড়ে যাই এমন একটা মিথ্যে কথা কইছে, সেই যে সকালে বেরোইছ মুখখান শুকইয়ে বাদুর শোষামের আটির মতো হয়ে গেছে, দুটো খাইয়ে নাও লাউ দিয়ে, আর শোল মাছ দিয়ে রান্ধিছি, আর বাইন মাছ দিয়ে, আর ওই মান কচু দিয়ে রান্ধিছি, আর ইলিশ মাছ ভাজিছি, আর গরুর দুধ দোয়াইয়া 1 ইঞ্চি করে পুরু সর রাখিছি, তোমার জন্য একটু মিষ্টি এন্ন রাখিছি। বুড়ো ওই মিটিয়ে কথা শোনার পরে দাও গেছে দপাস করে পড়ি। মৃদুমন্দ সুরে ডাক দিয়ে বলে, ওই বুড়ির ঠাই। হ্যাঁ বুড়ি, বুড়ি যে রাগ নিয়ে আইছিলাম বাড়ি, সে রাগটা তো আমার চলিয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করি তোর কাছে, কি আমার যৌবন বয়সে কত বল ছিল, কত বাঁশ কাটিয়ে বের করেছি, কত বাঁশ, 8টা 10টা বাঁশ কাটিয়ে টান দিছি, চট 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 করে বের হয়ে চলে আইছে, কুঞ্চি ছিঁড়িয়ে গেছে সব। আমি একটা বাঁশও বের করতে পারলাম না। কয় তুমি গেছো কেন? আমার কাছে তুমি বল জমা রাখিস না, সেই বলে বাঁশ আনিয়ে দেবে নি। কয় কি কষ্ট, বল আছে তা আছে না, তাই যাও খাইয়ে দে গম পড়ো। খেয়ে দে গম পড়িছে। ওই বুড়োর 5টা ছেলে ভীমের মতো বল, তারা বাড়ি ওই যে তার একটা ওই যে দাঁড়ায় রয়েছে পিছনে, সে আর টান দিলি কয়টা বার সিঁড়ি আসবে।
কি 5টা ছেলে বাড়ি আসছে, বুড়ি বলে ছেলেদের কাছে, এই কথা মান, তোর বাবা বাঁশ কেটে রাখছে, টানিয়ে বাড়ি আন। 5 ছেলে গেছে, কাটা বাঁশ 5টা টান দিয়েছে, কাটা 5টা তো আইছে, কাটা ছিঁড়ি আরো 5টা চলে আইছে। ওই বাঁশ আনিয়ে টান টান করে রেখে দিস। বুড়ো ঘুমের কে উঠে দেখে, একই বাঁশ আনলো কে? হ্যাঁ বুড়ি, বাঁশ যে চলে আসছে বাড়ি। কই কেন? বাঁশ আসছে তাড়াতাড়ি, তোমার বলে আনিছে। কথা কইয়ে না। কই আমার বল। কই কেন? তুমি আমি দুইজনে মিলন রস আস্বাদনে হয়েছিলাম মিলন, তোমার বল পড়েছিল ধরে, আমি রেখেছিলাম তারে আদর করে, আমার গর্ভে তোমার বল হয়েছে সন্তান রূপে সৃজন। কি বলবো তোমার কাছে, সেই বল তোমার বাঁশ আনিয়ে দেশে। বুড়ো কয় আগে কলি না কেন, আর কয়টা বল বানাই রাখতে পারতাম না? তোমাকে বাঁশ আনবে নাকি না? হ্যাঁ, সংসার ভালো না, তাই তোমার মা বাবা ভালো না, তোমার ঠাকুর দাদা ঠাকুরমা ভালো না, তোমার তাওয়াই ঠাকুর দাদা মা ওই মা ভালো না, 14 পুরুষটি খারাপ তোমার। যত সাধু মহাপুরুষ অবতারা দিয়ে এলো, তারা কি কোনো সন্ন্যাসীর ঘরে এসেছিল? সবাই সংসারীর ঘরে জন্ম নিল নাকি? গোসাইয়া কথা কর না কেন? আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্মসার, কোন যুগে বলে নাই কোনো অবতার। সংসারে বসিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কি বাবা, কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি কালো চিরদিন। সবে মিলে একসঙ্গে করো হরিনাম কীর্তন, তোমার সংসার খানা হয়ে উঠবে মধুর বৃন্দাবন। এই জন্যে সংসার হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। দেবদেবতা মুনি ঋষি সবাই এই সংসারের মধ্যে আসে গিয়ে দর্শন। সংসার ছাড়া কেউ আসতে পারে না। তোমার হরে কৃষ্ণ নামের আমি নিন্দা করি নাই, তুমি যে হরে এই ব্যাখ্যা গেলে করি, হরে 8 বার হরে বললে না তো, 8 বার হরে কেন? 4 বার রাম কেন, 4 বার কৃষ্ণ কেন? আমি যে বলে গেলাম রাধা কৃষ্ণের অপ্রাকৃত মিলনানন্দ রসের বহিঃপ্রকাশ এই নাম। 8 বার হরে অষ্ট সখী যে মন হরণ করে, এক রাধার ভিতরে সেই অষ্টভাব একাধারে বিরাজ করে, তাই হরে মানে রাধা। কৃষ্ণ 4 বার কি কারণ? 4 প্রকার নায়ক হয়ে কৃষ্ণ করেছে 4 প্রকার রমণ। অপ্রাকৃত রমণ ক্রিয়া 4 প্রকার হয়, 4 নায়ক রূপ ধরে করেছিল কৃষ্ণ দয়াময়। তাহলে রাধা কৃষ্ণের মিলন। হরি মানে কি? হকারে কেশবশ্চৈব বলব, ঋকারে আদ্যাশয়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা, আলাদা কিছু না রে দাদা। যারা বোঝে না তারা ভেজাল বাঁধায়। পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার। পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে।
কালা পাখি করিল সর্বনাশ, এখন আমার শুধু হাহু তাস কোন বনে করি তার তালাশ। সেই বনের পাখি সে তো বনে গেল, আমার বুকে দিয়ে দারুণ সেলো। আরে আর কি ফিরে ওরে পাবো জীবনে, সেই পাখির মায়ায় পড়ে কত লোক ও পেল আমার মতন শোক, তাদের জল ভরা দু চোখ। সেই অসীম গগনের পাখি তারে আপনে ভেবে কেন ডাকি, পাগল বিজয় কান্দে বসে মিলনে, অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের স্থান। সরকার মহাশয় শুনিয়ে যাবেন পোষা পাখির গান। এ তো কারো একার পাখি নয় রে, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া, কারো বা পাপিয়া, কারো বা ময়নাটিয়া, কারো উড়ে গেছে বুকের বুলবুল। বিরহের আঘাতে ভাঙে কারোই হৃদয় নদীর কুল, কুল ভাঙিয়ে দুল দুলিয়ে বক্ষে পড়ে টান। অমনি ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গান গানে চায়, শান্ত দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের কত পোষা পাখি তাদের এমনি ভাবে
দুজন মিলে মিলন গীতি গাবো, মিলন গেয়ে কবি গান সাঙ্গ করে দেব। যেভাবে আলোচনা হলো সবার ঠাই, ভুল ত্রুটি হলে পরে ক্ষমা চাই। এর মধ্যে রাজহংসের স্বভাব নিয়া ভালোটুকু যাবেন আপনারা গ্রহণ